বলটা ভারতের কোর্টে, একই সঙ্গে এটা শেখ হাসিনার কোর্টেও, যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং এটা বলা হচ্ছে যে তিনি পদত্যাগ করে ভারতে গেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত একটা গ্রেপ্তারির ওয়ারেন্ট জারি করেছে তাকে সহ ৪৫ জনের বিরুদ্ধে। কাজে দুটো অপশন আছে এখন। একটা হলো যে শেখ হাসিনা নিজে আদালতের দ্বারস্থ হবেন কিনা, কোথায় কোন আদালতের দ্বারস্থ হবেন। তিনি চাইলে বাংলাদেশে এসেও আদালতের দ্বারস্থ করতেন, আমার বিরুদ্ধে এরকম গ্রেফতারি পরোয়ানা হয়েছে, উনি আইনিভাবে মোকাবেলা করবেন কি করবেন না, একটা অপশন। দ্বিতীয় অপশনটা যেটা আছে ভারতের জন্য, যে ভারত গতকাল স্বীকার করলো যে তারা এরকম একটা নোট ভার্বাল বাংলাদেশের কাছ থেকে পেয়েছে এবং সেটা তারা শেখ হাসিনার নাম উল্লেখ না করেই তারা এটা বলেছে। এরপরে যে প্রক্রিয়াটা আছে, প্রক্রিয়ার ক্ষেত্রে যেই চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইল, আপনার 2013 সালের 28 জানুয়ারি সই হওয়া আপনার এই যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিতে কিছু বিষয় বলা আছে যে যখন অনুরোধটা করা হয় কাউকে ফেরানোর জন্য, সেটার সঙ্গে আদালতের দিক থেকে বা অন্য কোনো বিষয়ের দিক থেকে যথেষ্ট আপনার কাগজপত্র, দলিলপত্র এগুলো দেওয়ার বিষয় আছে। এখন পর্যন্ত কোনো পক্ষ পরিষ্কার করেনি যে বাংলাদেশ শুধু একটা নোট ভার্বালের মাধ্যমেই তাকে ফেরত চাইল, নাকি তার সঙ্গে তারা অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেপ্তারি যে পরোয়ানা সেগুলো বা আরও কিছু দিয়েছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো ভারতের দিক থেকে যেটা আছে, এ ধরনের বিষয়গুলোতে যেভাবে তৈরি হয় বা মোকাবিলা করা হয়, সেটা হলো ভারত এখন আইন অনুযায়ী জানতে চাইতে পারে যে ওকে আমাদের এই কাগজ লাগবে, এটা দাও ওটা দাও, এভাবে চাইতে পারে। এটা সে চুক্তির অধীনেই চাইতে পারে। এই কাজে এটা আপনার এটা ভারতের কোর্টে, তবে এটার শুরু মাত্র, আসলে প্রক্রিয়াটার একটা শুরু। এই তো এটা আরেকটু সময় হয়তো ভারত নেবে। এটা একটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয়। আসলে বাংলাদেশের আদালতে বলছে যে তার বিরুদ্ধে কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশের আইনে বা অপরাধের আওতায় তিনি একজন অপরাধী বা অভিযুক্ত হিসেবে বলা হচ্ছে যে তিনি একজন অভিযুক্ত। আবার একই সঙ্গে তিনি একজন রাজনীতিক, প্রধানমন্ত্রী ছিলেন, একটা বড় দলের তিনি প্রধান ছিলেন। ভারত তাকে বন্ধু হিসেবে মনে করে। তার ভারতের আশ্রয় নেওয়াটাও একটা রাজনৈতিক বিষয়। তো এটা ভারত কিভাবে দেখে তার উপর নির্ভর করবে আপনার ফেরত দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি। এটা কোনো জটিল প্রক্রিয়া নয় আসলে। উনি যেহেতু দিল্লিতে আছেন, উনি দুটো অপশন অ্যাগেইন তার জন্য। সেটা হলো উনি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে বলতে পারেন বা পাসপোর্ট চাইতে পারেন যে ওনার এরকম রেড পাসপোর্ট, যেটা কূটনৈতিক পাসপোর্ট ছিল প্রধানমন্ত্রী হিসেবে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, উনি এখন সাধারণ পাসপোর্ট চাইতে পারেন। সেক্ষেত্রে হাইকমিশন এটা বাংলাদেশের সরকারের কাছে ঢাকায় পাঠাবে বা আমাদের পাসপোর্ট আইন অনুযায়ী আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কাছে আসলে একটা পাসপোর্ট উনি পেতে পারেন। এটা হলো একটা। আর দ্বিতীয় হলো উনি যদি মনে করেন যে না, ওই পাসপোর্টটা উনি নিচ্ছেন না, কিন্তু সেক্ষেত্রে ভারত চাইলে তাকে ওয়ান ওয়ে টিপি বলে, এটাকে ট্রাভেল পারমিট দিতে পারে যে উনি ভারত থেকে বাংলাদেশে আসবেন। তো এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার। আসলে এটা মূলত হচ্ছে এটা তার এবং ভারতের দিক থেকে এটা সিদ্ধান্তের বিষয়, কিভাবে কখন আসবেন বা কীভাবে আসবেন। এটা চুক্তির যে ধারা বা কাগজপত্র, সেটা সই করার কারণে দুটো দেশ সই করেছে, সে কারণে দুটো পক্ষ। আসলে চুক্তিতে প্রতিটা প্রত্যর্পণের বিষয়েই চুক্তিতে 3টা পক্ষ। চুক্তির ধারা অনুযায়ী ভারত বা বাংলাদেশ এক দেশ আরেক দেশকে বলবে যে অমুক ব্যক্তিকে আমার কাছে ফেরত দাও। এক দেশ আরেক দেশ, দুটো দেশ। আর যাকে ফেরত চাইছে সেও কিন্তু আসলে একটা পক্ষ। চুক্তির ধারায় যেমন এক্ষেত্রে ভারত যেমন জানতে চাইতে পারে অনেক কিছু কাউকে ফেরত দেওয়ার আগে, যে কাউকে, এটা শেখ হাসিনা হতে পারেন, অন্য যে কেউ হতে পারেন।
অনেক কিছু চাইতে পারে, একই সঙ্গে শেখ হাসিনারও সুযোগ আছে কিন্তু কথা বলার। তিনি চাইলে এটা তিনি যদি মনে করেন চুক্তির সম্ভবত ৮ম ধারা অনুযায়ী তিনি যদি মনে করেন যে তিনি সুবিচারের উদ্দেশ্যে এই অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়নি, তিনি এটা ভারতকে বলতে পারবেন যে তাকে ফেরত দেওয়াটা ঠিক হবে না। এই সুযোগটা তার আছে। তো এটা হলো একটা। আর ভারতের যে ব্যবস্থা, যে তথ্য চাওয়ার যে ব্যবস্থা, সেটা আছে। চুক্তির আরেকটা ধারা আছে, চুক্তির ৬ষ্ঠ ধারা অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় আনা অভিযোগগুলোর ক্ষেত্রে কাউকে ফেরত দেওয়ার অনুরোধ কোনো একটা পক্ষ নাকচ করতে পারে। তো এই সুযোগটা, প্রশ্ন হচ্ছে যে কোনটা রাজনৈতিক কোনটা রাজনৈতিক নয়। চুক্তির ধারা অনুচ্ছেদ ৬-এর ধারা ২ সম্ভবত, সেখানে বলা আছে যে আপনি খুন বা এ ধরনের অপরাধ বা গণহত্যা, এই টাইপের অপরাধ বা সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ, এ ধরনের অভিযোগগুলো রাজনৈতিক অপরাধ বলে বা রাজনৈতিক বিবেচনায় আনা বলে গণ্য হবে না। কাজে এটা আসলে একটা ব্যাখ্যার বিষয়, কোনটা রাজনৈতিক কোনটা রাজনৈতিক নয়। তো একজন শেখ হাসিনা যেহেতু নিজে একজন রাজনীতিক, তো তার ক্ষেত্রে এ ধরনের ব্যাখ্যার সুযোগ আছে। আইনি সত্য অসত্য কোনটা কি সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু একটা ব্যাখ্যার সুযোগ আছে। তো এটা হলো একটা। আর ২ হলো কূটনৈতিক যে বিষয়টা, এটা ২-৩টা বিষয় আছে। এটা প্রথমবারের মতো এই আইনটা প্রয়োগ করা হচ্ছে না, এই আইনটা এর আগেও প্রয়োগ হয়েছে। ১। ২ হলো এই আইনের আগে এবং আইনের পরেও আপনি কিন্তু চুক্তির বাইরেও লোক আপনার হস্তান্তরের নজির আছে। যখন চুক্তি ছিল না, আমরা এর আগে দেখেছি যে আপনার উলফার প্রধান ছিলেন অরবিন্দ রাজখোয়া, আপনার তাকে বাংলাদেশে আটক করা হয়েছিল, তাকে আপনার ২০০৯ সালে এটা ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল। আবার চুক্তির পরে একই দলের সাধারণ সম্পাদক ছিলেন অনুপ চেটিয়া, তিনিও বাংলাদেশে আটক হয়েছিলেন অনেক বছর। শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের প্রথম আমলে উনি গ্রেপ্তার হয়েছিলেন ১৯৯৭ সালে। কিন্তু পরবর্তীতে আপনার সম্ভবত ২০১৫ সালে তাকে হস্তান্তর করা হয়। তো অনুপ চেটিয়া নিজের আসামে রাজনীতিক হিসেবে পরিচিত, উলফা একটা রাজনৈতিক দল হিসেবে পরিচিত, এবং দেখা গেল যে এখানে তিনি গ্রেপ্তার হয়েছেন, তাকে ভারতের কাছে হস্তান্তর করার ২ মাস পরে তাকে ভারত জেল থেকে ছেড়ে দিয়েছে, তাকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। কাজে পুরো প্রক্রিয়াটা, যিনি বাংলাদেশে অপরাধী হিসেবে আটক হয়েছিলেন ফরেনার্স অ্যাক্টে, যে অবৈধ অনুপ্রবেশ এবং বৈদেশিক মুদ্রা রাখা, তিনি কিন্তু নিজের দেশে যে আবার একটা স্বাধীন জীবন পেলেন। তো এরকম নানা, পুরো বিষয়টাই আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যে প্রশ্নে আপনি ছিলেন, ২ দেশের সম্পর্ক, আপনি আমাদের ভারতেই নজির আছে। আপনি দালাই লামা, চীনের তিব্বত অঞ্চলের রাজনীতিক, তিনি ভারতের আশ্রয়ে আছেন। তো তিনি ভারতের আশ্রয়ে থেকে তিব্বতের আপনার যে তার রাজনৈতিক অধিকার, সেগুলো নিয়ে কথা বলছেন। এটা নিয়ে চীন এবং ভারতের মধ্যে কিছুটা মতভেদ আছে, কিন্তু তাতে ২ দেশের মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অন্যান্য বিষয় কিন্তু থেমে নেই। কাজেই কোনো একটা ব্যক্তির জন্য সাধারণত ২ দেশ নিজেদের মধ্যকার সম্পর্ক বা যে লেনদেন, সেগুলো থামিয়ে রাখে না, সেগুলো চলতে থাকে সেগুলোর মতো। তো কাজেই এটা একটা আপনার সময় লাগবে যে এটা আসলে কিভাবে শেপ নেবে, কিভাবে এগুবে, এটা বিষয়। এটা মোড় নেওয়ার ব্যাপার আছে যে যদি সেটা ভারত এটা আসলে কিভাবে মোকাবেলা করে পরিস্থিতিটা সম্পর্কে। ৫ আগস্টের আগের যে পরিস্থিতি, ভারতের রাজনীতিকরাই বলতেন যে এটা সোনালী অধ্যায়। আবার এখানে বাংলাদেশে যে ভারতের হাইকমিশনার আছেন প্রণয় ভার্মা, তিনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে ২ দেশের সম্পর্ক আটকে থাকতে পারে না। এটা একটা বিষয়। কাজে এটা আসলে একটা কিভাবে ২ দেশ পরিস্থিতিগুলো মোকাবেলা করবে তার উপর নির্ভর করে। এটা ঠিক যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের বেশ বোঝাপড়াটা ভালো ছিল। এখন বাংলাদেশের নতুন পরিস্থিতি, কিন্তু ২ দেশ কিন্তু সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলছে।
প্রণয় ভার্মা গতকাল আপনার সোমবারই আপনার সন্ধ্যায় ইন্ডিয়ান হাই কমিশনে একটা মিটিং বলেছেন, উনি একটা অনুষ্ঠানে এটা বলেছেন যে আপনার দুই দেশের সম্পর্ক হতে হবে ভবিষ্যৎমুখী এবং স্থিতিশীল। এটার ইঙ্গিত কিছুটা আপনার গত 15 দিন আগে আপনার যে দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হলো, সেখানেও আপনার এ ধরনের বৈঠক হওয়াটাও এই সময়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে একটা ইঙ্গিত যে দুই পক্ষই আসলে একটা পরিস্থিতিটাকে, এই অস্বস্তি অবস্থাটা কাটিয়ে উঠতে চাচ্ছে। তো এক্ষেত্রে এই কাটিয়ে ওঠার ক্ষেত্রে ভারতের জন্য একটু অস্বস্তিকর বেশি এ কারণে, তো যেহেতু আপনি পুরো অঞ্চলে শেখ হাসিনাকে ভারত চাইলে জোর করেও ফেরত দিতে পারে, সে সুযোগ ভারতের আছে। শেখ হাসিনার সঙ্গে কথা বলেও তাকে ফেরত দেওয়া যেতে পারে তিনি যদি রাজি হন, এটা একটা। কিন্তু যদি তার শেখ হাসিনার অমতে তাকে ফেরত দেওয়া হয়, তাহলে পুরো অঞ্চলে ভারত যাদেরকে নিজের লোক মনে করে তাদের কাছে রাষ্ট্র হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তো এ কারণে ভারত এই ঝুঁকিটা নেবে কি না, এ ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। ভারতের ফেরত দেওয়ার বিষয় হলে একরকম সিদ্ধান্তের বিষয়, শেখ হাসিনা নিজে ফেরার বিষয় হলে অন্যরকম। শেখ হাসিনা যে কোনো সময় ফিরতে পারেন, কথার কথা যে আইনি কোনো বাধা নাই তার ফেরার ক্ষেত্রে, তিনি আসতে পারেন এবং তিনি যদি মনে করেন যে বাংলাদেশের আদালতে তিনি নিজে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি মোকাবেলা করবেন, একজন রাজনীতিক হিসেবে এটা চাইতেই পারে, তার দলের লোকেরাই চাইতে পারে, আওয়ামী লীগের লোকেরা, যে তিনি সাহসের সঙ্গে একজন রাজনীতিক হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে মোকাবেলা করবেন। এবং তো কাজেই সেক্ষেত্রে তার যে কোনো সময় আসার সুযোগ আছে। ভারতের কাছ থেকে ফেরত পাওয়ার যে বিষয়টা, এক্ষেত্রে একটা অনিশ্চিত সময়। যদি ভারত খুব বেশি জানতে চায়, এটা জানতে চাইবে, ওটা জানতে চাইবে, এটা আমি আগেই বলেছি, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, সেক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে, একটা অনিশ্চিত সময়। আমি যথেষ্ট সন্দিহান যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এর মধ্যে বলেছেন যে তিনি চলতি বছর, আগামী বছরের শেষ দিক থেকে 2026-এর মাঝামাঝির মধ্যে জাতীয় নির্বাচন করতে চান, এবং তারা বলেছেন যে নির্বাচন করে তারা সরে যাবেন। এই দুটো বিষয় যদি আমি একসাথে নিই, আমি যথেষ্ট সন্দিহান যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারত তাকে ফেরত দেবে কিনা।